আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল ইসলাম। আজকে আমরা কারকের দ্বিতীয় অংশ আলোচনা করব। গতকালকে আমরা কারকের প্রথম অংশে কর্তৃকারক, কারকের বিস্তারিত এবং কর্মকারক আলোচনা করেছিলাম। আজকে আমরা দুটি পার্ট আলোচনা করব, করণ কারক এবং অপদান কারক। এই দুটি পার্ট আমরা খুব ভালোভাবে আজকে বিশ্লেষণ করে উদাহরণ সহ ব্যাখ্যা করে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, যাতে আমাদের এই ব্যাপারটি মোটামুটি একটা পরিষ্কার ধারণা তৈরি হয়। তো ক্লাসটি যারা যুক্ত হচ্ছেন আপনারা একটু শেয়ার করে দিবেন। কর্মকারক আলোচনা করেছিলাম, আজকে আমরা ক্লাসটি একটু আপনারা শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার করে দিলেই অনেকের কাছেই পৌঁছে যাবে। আমরা চাই যে এই ফ্রি ক্লাসগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাক, এটা আমরা চাই, এবং আপনাদের সহযোগিতা তো অবশ্যই প্রয়োজন, এটা সবসময় বলে আসছি। আপনারা যুক্ত হয়ে গেলেই আমি ক্লাসটি সম্পূর্ণরূপে শুরু করে দেব। ব্যাখ্যা করে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব, যাতে আমাদের এই ব্যাপারটি মোটামুটি একটা পরিষ্কার ধারণা তৈরি হয়। তো ক্লাসটি যারা যুক্ত হচ্ছেন আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এই ব্যাপারটি আপনারা একটু ক্লিয়ার করবেন, তাহলে আমি মূল আলোচনায় যাব আর কি। কারক 2, কালকে আমরা কারকের পর্ব 1 পড়েছিলাম, আজকে আমরা কারকের পর্ব 2 আলোচনা করব। আমরা ভাগ করে নিয়েছি, কারণ যেহেতু কারক টপিকটা একটু বড়, আমরা একটু অল্প অল্প করে এই পর্ব ভেঙে ভেঙে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং আপনারা ভালোভাবে বিষয়টা আয়ত্ত করতে পারবেন। যারা যুক্ত হচ্ছেন সবাই কেমন আছেন জানাবেন, এবং আপনারা আগের ক্লাসটি কেমন উপভোগ করেছেন, ক্লাসটি আপনাদের বোধগম্য হয়েছে কিনা, বা আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছিলেন কিনা সেগুলোও জানাবেন। এবং সার্বিকভাবে কর্তৃকারক, কর্মকারক, অপাদানকারক, করণকারক এগুলোর মধ্যে যে কনফিউজিং প্রশ্নগুলো আসে পরীক্ষায়, সেগুলো নিয়ে আমরা আলাদা একটা প্রশ্ন সমাধানের একটা আলাদা ক্লাস নিব, যেখানে আমরা ওই প্রশ্নগুলোই নিব যেগুলো দেখে আপনি উত্তর করতে গেলে একটু সমস্যায় পড়ে যান। মনে হয় অপাদান হবে, নাকি সেটা অধিকরণ হবে, নাকি কর্মকারক হবে, নাকি কর্তৃকারক হবে, এরকম অনেকগুলো সমস্যা কিন্তু তৈরি হয়। তো আমরা আজকের ক্লাসটিতে মোটামুটি অপাদানকারক এবং করণকারক একেবারেই সম্পূর্ণভাবে শেষ করবো ইনশাল্লাহ। তো অনেকেই যুক্ত হয়ে গেছেন, আপনারা একটু লাইভটি একটু শেয়ার করে দিবেন। লাইভটি শেয়ার করে দিলে যারা অন্যান্য যারা রয়েছে চাকরি প্রত্যাশী, তারা কিন্তু এটা সহজেই পেয়ে যাবে। এবং আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন আমার গ্রুপে এবং পেজে, আপনারা বিষয়টা অলরেডি আমি শেয়ার করেছি, অনেকে হয়তো জানেন যে আজকে চাকরি প্রত্যাশীদের জন্য কয়েকটা সুখবর। তার মধ্যে একটা সুখবর কি, সেটা হচ্ছে বিসিএসে আপনি অ্যাপ্লাই করতে লাগতো হচ্ছে 700 টাকা, এটা আর লাগছে না, এখন হচ্ছে 350 টাকা। সুতরাং আমরা আশাই করতে পারছি যে অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে, সরকারি চাকরির পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোতেও আবেদন ফি কমে আসবে, এবং এটা আমাদের সবার দাবি। এটা আমাদের সবার দাবি যে আবেদন ফিটা যেন কমিয়ে দেওয়া হয়। তো আশা করছি কমিয়ে দেবে। এবং বিসিএস ভাইভাতে যে 200 নম্বর ছিল, যে 200 নম্বরের কারণে অনেকেই বেশি পেত, পক্ষপাতিত্ব হয়ে গেলে, একটু স্বজনপ্রীতি হয়ে গেলে অনেকেই এগিয়ে যেত। তো সেক্ষেত্রে এটা আর হচ্ছে না, এখন হচ্ছে 100 নম্বরে হচ্ছে বিসিএসের ভাইভাটা হচ্ছে। তো এটা কিন্তু একটা ভালো সংবাদ আমাদের জন্য। এবং আরেকটা সবচেয়ে আমরা যারা বিসিএস কেন্দ্রিক ছাড়াও পড়াশোনা করি, আমাদের সবার টার্গেট তো আর বিসিএস না, তাই না? দুঃখিত, আমাদের সবার টার্গেট কিন্তু বিসিএস না। কেউ প্রাইমারি টার্গেট নিচ্ছেন, কেউ নিবন্ধন টার্গেট নিচ্ছেন, কেউ ব্যাংক, কেউ অন্যান্য যে পরীক্ষাগুলো হচ্ছে সরকারি, সেগুলো আপনারা প্রস্তুতি নিচ্ছেন অনেকেই, তাই তো? তাহলে বিসিএসের বাইরে গিয়ে যদি কথা বলি, তাহলে আজকে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে কি, প্রায় সরকারি চাকরিতে কতগুলো পদ খালি আছে জানেন? 4,73,000 পদ কিন্তু খালি আছে। তো এই 4,73,000 পদ, এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার সে যে সময়টা থাকবে, এই সময়ের মধ্যে সে যদি বেকার বান্ধব কিছু করতে চায়, তাহলে সে দ্রুত সার্কুলার দিবে। এবং শিক্ষার্থীদের জন্য, মানে চাকরি প্রার্থীদের জন্য, যারা আমরা বেকার রয়েছি,
আমাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার সে যদি চায় যে পরবর্তী নির্বাচন দিয়ে যাওয়ার আগেই এই যে সরকারি পদগুলো শূন্য রয়েছে এগুলো সে পূরণ করে যাবে, তাহলে আপনি চিন্তা করুন যে কত বড় বড় সার্কুলারগুলো আসবে। 2025 সালে যদি এই বড় বড় সার্কুলারগুলো আসে, তাহলে আপনি চিন্তা করেন যে এখানে আমাদের বিশাল একটা অংশের চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং বয়সও তো বাড়ালো। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছেন সবার সালাম একসাথে নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। যেটা বলছি 2025 সাল কিন্তু চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এবং এই 4,73,000-এর মধ্যে যদি সব মিলিয়ে যদি আপনার 2 লাখও যদি সার্কুলার হয়, 2 লাখের যদি সার্কুলার হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তাহলে আমি মনে করি যে এটাও অনেক বড় কিছু। কারণ আমরা কিন্তু সহজে বড় কোনো সার্কুলার পাই না। ব্যাংকগুলোতে একটু বড় সার্কুলার হয়, একমাত্র বিসিএস একটা বড় সার্কুলার, এছাড়া অন্যান্য যে সার্কুলারগুলো হয় সেগুলো কিন্তু অনেক কম কম পদ থাকে। তো সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু বড় সুযোগ হবে। তো আমাদের উচিত এখন কিন্তু পড়াশোনা শুরু করে দেওয়া, বসে থাকার কোনো সময় নাই। এখন প্রতিযোগিতা অনেক বেশি, আপনার সাথে সিনিয়ররাও প্রতিযোগিতা করবে। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় 4র্থ বর্ষের রেজাল্ট কয়েকদিন আগে দিল না, তো আপনারা কিন্তু একেবারে চাকরির বাজারে নতুন আসলেন। আপনারা কাদের সাথে যুদ্ধ করবেন? আপনারা যুদ্ধ করবেন একেবারে বয়স বাড়িয়েছে, এখন 32 করেছে, তো তাদের সাথে আপনাদের যুদ্ধটা করতে হবে এখানে। অর্থাৎ প্রেশার এবং সিনিয়র মধ্য অবস্থায় যারা আছে সবার সাথে কিন্তু একটা বড় প্রতিযোগিতা হবে। সুতরাং এই প্রতিযোগিতায় টিকে রাখতে হলে আপনার কিন্তু সেভাবেই প্রস্তুতি নিতে হবে। আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ সময়। আপনারা পড়াশোনা শুরু করে দিন। শীতের সময় বেশি বেশি কম্বলের নিচে থাকুন, লেপের নিচে থাকুন, যেখানেই থাকুন না কেন পড়াশোনা, একটা বই নিয়ে থাকুন, একটা পড়াশোনার মধ্যে থাকুন। তবে যারা পড়াশোনা করবেন না, মানে হচ্ছে যারা চাকরি করতে চান না, যারা প্রাইভেট সেক্টরে যেতে চান, যারা প্রাইভেট সেক্টরে তো পরীক্ষা দিয়ে যেতে হয়, তারপরে আপনারা যারা উদ্যোক্তা হতে চান তাদের তো কোনো প্যারা নাই। কিন্তু যারা চাকরি পাইতে চান, যদি আপনি চাকরি প্রার্থী হন, তাহলে অবশ্যই আপনার কিন্তু পড়তে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনার কোনো বিকল্প নাই। তাহলে চলুন আজকে আমরা করণ কারকটা দেখি। বাংলা নিকেতন এক্ষেত্রে আপনাদের জন্য যা যা করতে পারে সবই করবে। বাংলা নিকেতন এজন্য আপনাদের যা যা করতে পারে সব কিছুই বাংলা নিকেতন থেকে পাবেন ইনশাল্লাহ। এবং সামনে আমরা সাজেশন ভিত্তিক অনেক কিছুই দেওয়ার চেষ্টা করব। মোটামুটি এখন আলহামদুলিল্লাহ আমি ফ্রি হয়ে গেছি। সুতরাং বাংলা নিকেতন থেকে আপনারা আরও অনেক ভালো ভালো কিছু সার্ভিস পেয়ে যাবেন। দেখুন করণ কারক, এই করণ কারকটা খুবই গুরুত্বপূর্ণ। করণ শব্দটি আসছে, আমি যদি বলি সরাসরি উপকরণ বলি, এটা দিয়ে আপনি বুঝতে সুবিধা হবে, তাই না? উপকরণ, করণ মানেই কি? উপকরণ। উপকরণ জিনিসটা কি? উপকরণ জিনিসটা হচ্ছে যন্ত্রপাতি, উপাদান। উপাদান আর উপকরণের মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু ওই পার্থক্যটা আমরা যখন বাক্য হচ্ছে উপকরণ আর ধ্বনি হচ্ছে উপাদান, ওইটার মধ্যে আলাদা পার্থক্য করে পড়বো। কিন্তু এটা সহজে মনে রাখার জন্য আমরা করণকে কি বলবো? উপকরণ, যন্ত্রপাতি, বিভিন্ন উপাদান, হ্যাঁ, কোনো কিছু করার উপায়, যার মাধ্যম, কোনো মাধ্যমে যা হয়, এই ব্যাপারগুলো আমরা মনে রাখবো। যে করণ কারক হবে কি? যখন ক্রিয়াটা সম্পাদন হয়, কর্তা কি করে? কর্তা একটা ক্রিয়া সম্পাদন করে, তাই তো? এই ধরুন কর্তা কি করে? কর্তা একটা মাধ্যমে, কোনো মাধ্যমে কি করে? ক্রিয়া সম্পাদন করে। ক্রিয়া সম্পাদন করে সে একটা কোনো মাধ্যমে বা উপায়ে বা কোনো যন্ত্রপাতির সাহায্যে অথবা কোনো উপাদানের সাহায্যে, তখন সেটা করণ কারক হয়। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে কৃষক লাঙল দিয়ে হাল চাষ করেন। আচ্ছা, এখানে কৃষকের কাজটা কি? কাজটা কে করতেছে? কৃষক। তাহলে কৃষক কি? কর্তা। কর্তা কি করতেছে? কর্তা হচ্ছে চাষ করতেছে, এখানে ক্রিয়া হচ্ছে এটা। তাহলে সে যে হাল চাষটা করতেছে, এই হাল চাষটা সে কিসের মাধ্যমে করতেছে? কোন জিনিসটা দিয়ে করতেছে সে? বলুন তো।
যারা যুক্ত হয়েছেন আপনারা একটু রেসপন্স করবেন, আপনারা একটু কথা বলবেন মাঝে মধ্যে, তাহলে সুবিধা হয় একটা জিনিস বোঝাতে, যে আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন বা ধরতে পারছেন। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে কৃষক লাঙল দিয়ে হাল চাষ করেন। এখানে কর্তাটা কে, মানে কাজটা করছেন কে, হাল চাষটা করছেন কে, কৃষক। তাহলে কৃষক যে লাঙল দিয়ে হাল চাষ করেন, এই যে চাষ করা যে ক্রিয়াটা, এইটার মাধ্যমটা কি, লাঙল। সে লাঙলটা দিয়ে কি করছে, হাল চাষ করছে। সুতরাং কর্তার ক্রিয়া সম্পাদনের যে উপকরণ, মাধ্যম, যেটা উপায় অথবা যন্ত্রপাতি, সেটাই হচ্ছে কি, করণ কারক। সেটাই কি, করণ কারক। এখন করণ কারকে একটা বিভক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আমরা অলরেডি পেয়ে যাচ্ছি এখানে, ধারা দিয়া কর্তৃক, তাই না? এই যে দিয়ে, এটা কি, তৃতীয় বিভক্তি, তাই না? ধারা দিয়া কর্তৃক। তাহলে কৃষক লাঙল দিয়ে হাল চাষ করেন, এখানে লাঙল এটা হচ্ছে কি, করণে তৃতীয়া। করণে তৃতীয়া। আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করলাম যে করণ জিনিসটা মূলত কি, করণ জিনিসটা বলতে কি বোঝাচ্ছে। এখন আমি যদি বলি যে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, আমি যে চলছি, আমার চলার মাধ্যমটা কি, রাস্তা। তাহলে রাস্তাটা কি হবে, করণ কারক হবে। এই যে ব্যতিক্রম একটু, যেমন ধরেন আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। সাধনায় সিদ্ধি মেলে। আপনি যদি সাধনা করেন তাহলে আপনি একটা ফলাফল পাচ্ছেন, তাই তো? তাহলে এই যে সিদ্ধি মেলা, এই সিদ্ধিটা কিসের মাধ্যমে মেলে, সাধনা করলে। সাধনা করলে এটা হচ্ছে মাধ্যম বা উপায়। আপনি যে সিদ্ধি লাভ করবেন, সেই সিদ্ধি লাভের উপায় বা মাধ্যমটা কি, সাধনা। তাহলে এখানে সাধনায় সিদ্ধি মেলে, এটা বলতে কি বোঝানো হচ্ছে, এই উপায়ে এই কাজটা হয়, কোনো একটা উপায়ে বা কোনো একটা উপকরণ দ্বারা আমি এই কাজটা সম্পাদন করতে পারছি। সুতরাং এই যে সাধনায় সিদ্ধি মেলে, এখানে সাধনাটা কি, সাধনাটা হচ্ছে করণ মাধ্যম, তাই না? এবং এখানে কোন বিভক্তি, অন্তস্থ অ। অন্তস্থ অ মানে হচ্ছে সপ্তমী, তাহলে এটা হচ্ছে করণে সপ্তমী হবে, করণে সপ্তমী হবে। তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, আমরা আরেকটা জিনিস খেয়াল করি এখানে, যে কোন বিভক্তিটা সবচেয়ে বেশি ব্যবহার হবে। আপনি যদি করণকে, আপনি যদি ক্রিয়াকে কি দিয়ে, কি দিয়ে, কি দ্বারা, কি কর্তৃক প্রশ্ন করেন, তাহলে আপনি একটা ফলাফল পাবেন। কি কর্তৃক, কি উপায়ে, কি উপায়ে, এরকম যদি আপনি প্রশ্ন করেন, এরকম প্রশ্ন করলে আপনি যে উত্তরটা পাবেন, এই যে উত্তরটা পাচ্ছেন, এই উত্তরটা সমান সমান হচ্ছে করণ। উত্তরটা সমান সমান কি, করণ। আপনি এই কয়েকটা চিহ্ন মনে রাখতে পারেন, এই কয়েকটা চিহ্ন মনে রাখলে আপনি অনেক সময় উত্তরটা করে ফেলতে পারবেন। তাহলে আমরা একটা জিনিস এখানে, আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে কি, করণ কারকের তৃতীয় বিভক্তিটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেমন ধরেন আমি আরেকটা উদাহরণ দিই, যেখানে শূন্য বিভক্তি ব্যবহার হয়। এটা একটা কনফিউশন রয়েছে, এটা একটা কনফিউশন রয়েছে। আমি উদাহরণটা দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ছাত্ররা বল খেলে, ওকে। আরেকটা দিলাম, ছাত্ররা ক্রিকেট খেলে। খেয়াল রাখবেন এখানে কিন্তু কনফিউশন দূর হবে অনেকগুলো। ক্রিকেট খেলে, ছাত্ররা ফুটবল খেলে। আরেকটা দেই লাস্ট, সেটা হচ্ছে ছাত্ররা হকি খেলে। এরকম উদাহরণ আরো অনেক দেওয়া যাবে। হ্যাঁ, যেমন ছাত্ররা হাডুডু খেলে, ছাত্ররা ভলিবল খেলে, ঠিক আছে। আমি ছাত্ররা দাবা খেলে, লুডো খেলে। তা আমি এখানে কয়েকটা দিলাম, কয়েকটা দিলে আশা করি কনফিউশন দূর করে ফেলা যাবে। আচ্ছা, তো এখানে বলেছিলাম কি, যে করণ কারকের তৃতীয় বিভক্তিটা সবচেয়ে বেশি আসে, কিন্তু এখানে কোনো বিভক্তি নাই, এগুলো শূন্য বিভক্তি। তো শূন্য বিভক্তি হলে এখানে করণ কারক আছে, এবং এখানে কি দিয়ে, কি দ্বারা, কি করতে, কি উপায়ে আমরা প্রশ্ন করলে উত্তর পাবো। যেমন ছাত্ররা বল খেলে,
ছাত্ররা কি খেলে, কি দিয়ে খেলে, বল দিয়ে খেলে। তাহলে এখানে এই যে খেলাধুলা করতেছে, কে খেলাধুলা করতেছে? ছাত্ররা। ছাত্ররা কি কর্তা, তারা খেলাধুলা করতেছে। তো তারা যে খেলতেছে, খেলার উপায়টা কি বা খেলার মাধ্যমটা কি, খেলার উপকরণটা কি? এখানে উপকরণ হচ্ছে বল। তাহলে আমরা বলতে পারি এই যে বল, এই বলটা হচ্ছে কি করণ কারক, তাই তো? করণ কারক। এখন আমি প্রথমটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনি একটু দুই নাম্বারটা আপনি বলুন তো, এখানে ক্রিকেট কোন কারক? আমি প্রথমটা আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। এখন আপনারা একটু বলুন যে 2 নম্বরে ছাত্ররা ক্রিকেট খেলে, এই ক্রিকেটটা কোন কারক হবে? ফুটবল খেলে, ফুটবলটা কোন কারক হবে? হকি খেলে, হকিটা কোন কারক হবে? এখানে আমি 3টা কারক আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আপনারা একটু লিখবেন, ক্রিকেট এই কারক, ফুটবল এই কারক, হকি এই কারক। এটা একটু আপনারা লিখবেন, একটু দ্রুত লিখে ফেলেন। আপনাদের লেখাটা দেখে আমি তারপরে ব্যাখ্যায় যাই। এখানে একটা কিন্তু মজার জিনিস আছে, হ্যাঁ, বুঝার জিনিস আছে। এখানে একটা বুঝতে হবে কিছু জিনিস। ওকে, জান্নাতুল ফেরদৌস লিখেছেন করণ। করণ কোনটা লিখেছেন আপনি? ক্রিকেট, ফুটবল নাকি হকি? একটু উল্লেখ করে লিখবেন। যারাই যুক্ত আছেন আপনারা একটু লিখবেন, তাহলে আপনাদের কনফিউশন দূর হবে। যারা জানেন তাদেরটাও জানা হয়ে যাবে, তাদেরটাও অন্যরা জেনে গেল। ওকে, কোনটাকে কোন কারক বলছেন? করণ কোনটাকে বলছেন? ক্রিকেট নাকি ফুটবল নাকি হকিকে? নাকি সবগুলোই করণ? এখানে কিন্তু সবগুলো করণ কারক না। একটা জিনিস খেয়াল করেন, ছাত্ররা ক্রিকেট খেলে, ছাত্ররা কি খেলে? ক্রিকেট খেলে। এই যে ক্রিকেট, এইটা কিন্তু খেলার নাম, খেলার উপকরণ না। ক্রিকেটটা কি খেলার নাম। তাহলে ছাত্ররা ক্রিকেট খেলে, কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে এটা হচ্ছে কর্মকারক। এটা কি কর্মকারক? কারণ ক্রিকেটটা কি খেলার উপকরণ না। ক্রিকেট খেলতে হলে আপনার একটা ব্যাট দরকার, স্ট্যাম্প দরকার, খেলোয়াড় দরকার, একটা বল দরকার, ক্রিজ দরকার, তাই না? এই জিনিসগুলো দরকার। তাহলে ছাত্ররা ক্রিকেট খেলে, এই ক্রিকেটটা হচ্ছে কি একটা খেলার নাম, এই জন্য এটা কর্মকারক। কিন্তু ছাত্ররা বল খেলে, এখানে খেলার উপকরণটাই বল, সুতরাং এটা হচ্ছে করণ কারক। এখন আসেন নিচে, ছাত্ররা ফুটবল খেলে। ছাত্ররা যে খেলতেছে, কি দিয়ে খেলতেছে? ফুটবল দিয়ে খেলতেছে। এটা কিন্তু উপকরণ। ফুটবলটা কি উপকরণ, তবে ফুটবল কিন্তু খেলার নামও। তবে এখানে কিন্তু ফুটবলটা কিন্তু একটা উপকরণ। সুতরাং এটা কিন্তু আমরা করণ কারক নেব। তারপর আসেন, ছাত্ররা কি খেলে? হকি খেলে। এখন বলুন তো, হকি কি খেলার উপকরণ নাকি খেলার নাম? হকিটা কি না। ছাত্ররা ক্রিকেট খেলে করণ কারক না, ছাত্ররা ক্রিকেট খেলে এটা হচ্ছে কর্মকারক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, ছাত্ররা হকি খেলে। হকি খেলতে হলে কি দরকার? হকি স্টিক দরকার, বল দরকার, তাই না? হকি স্টিক দরকার, বল দরকার। তার মানে এই হকিটা হচ্ছে কি একটা খেলার নাম, সুতরাং এটা হচ্ছে কর্মকারক। এটা কি কর্মকারক। কিন্তু আমি যদি বলি ভলিবল খেলে, তাহলে ভলিবলটা কি ওই বলটাই খেলার উপকরণ, সুতরাং সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আপনার করণ কারক। তাহলে খেলা দিয়ে যে করণ কারকের ঝামেলা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ঝামেলাটা কোথায় ঘটে। এখন গতকালকে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম কর্তৃকারকের। তো এই কর্তৃকারকের উদাহরণ আর করণ কারকের উদাহরণের মধ্যে ঝামেলা হয়, সেই ঝামেলাটা আমি আপনাদেরকে আজকে একটু করণ কারক যেহেতু আলোচনায় আসছে একটু ক্লিয়ার করে দেই। দেখুন, আমরা বলেছিলাম কি অর্থ কি করে? অনর্থ ঘটায়, তাই না? আমরা এটা বলেছিলাম। আচ্ছা, এখন আমি যদি বলি অর্থে অনর্থ ঘটে, বাক্যটা একটু পরিবর্তন হয়েছে। এখন এই অর্থ আর এই অর্থে এটা কোনটা কোন কারক? আমরা বলেছিলাম টাকায় টাকা আনে, এটা বলেছিলাম। কিন্তু আমি যদি বলি টাকায় সব হয়, অথবা টাকায় কি না হয়, আমি বললাম কি টাকায় বাঘের
দুধ মেলে। দেখুন তো কনফিউশনগুলো একটু দূর করে দিচ্ছি আর কি। হ্যাঁ, টাকায় টাকায় টাকায়। যারা গত ক্লাসটি করেছিলেন আশা করছি আজকে আপনারা খুব ভালো রেসপন্স করতে পারবেন এখানে। গতকালকে যারা ক্লাসে ছিল অনেকেই নেই, থাকলে তারা উত্তরগুলো খুব সহজে দিতে পারতো। তারপরে আপনারা যারা আছেন আপনারা যারা জানেন তারা উত্তর করে ফেলবেন, এবং যাদের মধ্যে কনফিউশন আছে আপনারা জানাতে পারেন যে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা ক্লিয়ার। দেখুন, অর্থ অনর্থ ঘটায় এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা কে করতেছে, কে ঘটাইতেছে? অর্থ ঘটাইতেছে। সুতরাং এটা হচ্ছে কি কর্তৃকারক, মানে কর্তা, সে কর্তা। এখানে অর্থটা কি? কর্তা। আবার দেখেন, অর্থে অনর্থ ঘটে। এই যে অনর্থটা যে ঘটে এটা কার মাধ্যমে ঘটে বা কি উপায়ে ঘটে, অথবা কিসের ধারা ঘটে? কিসের দ্বারা? অর্থের দ্বারা। সুতরাং এই যে অর্থ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করণ কারক। অর্থে অনর্থ ঘটে, এখানে এটা কি? করণ কারক। সে এখানে সহায়ক বা যন্ত্রপাতি অথবা কোনো একটা উপায় হিসেবে বসেছে। সুতরাং এটা হচ্ছে কি? করণ কারক। আবার দেখেন, টাকায় টাকা আনে। এই যে টাকা আনার যে কাজটা, আনার কাজটা কে করতেছে? টাকা। যেহেতু সে বস্তু হোক যাই হোক না কেন, যদি কাজটা তার দ্বারাই সম্পাদন হয় তাহলে সে কর্তা। সুতরাং এখানে এই টাকা হচ্ছে কি? কর্তা। তাহলে এটা হচ্ছে কর্তৃকারক, এটাকে আমরা বলতে পারি কর্তৃকারক। কিন্তু টাকায় সব হয়, টাকায় কিনা হয়, টাকায় বাঘের দুধ মিলে। দেখুন, কিসের দ্বারা সব হয়? টাকার দ্বারা সব হয়। কিসের দ্বারা কিনা হয়? টাকা দ্বারা কিনা হয়। টাকায় বাঘের দুধ মেলে। কিসের দ্বারা বাঘের দুধ মেলে? টাকা দ্বারা বাঘের দুধ মেলে। তাহলে এইখানে যে টাকা, এই যে টাকা, এই সকল টাকায় হচ্ছে কি? করণ। এখানে সহায়ক যন্ত্রপাতি বা উপায়, মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে এই টাকা। সুতরাং উপরের টাকাটা হচ্ছে কি? সে নিজেই ক্রিয়া সম্পাদন করেছে, এই জন্য সে হচ্ছে কর্তৃকারক। আর পরের যে টাকাগুলো দেখতে পাচ্ছেন সে এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সহায়ক হিসেবে। যে বাঘের দুধ মেলার জন্য কোনটার সহায়ক দরকার? সেটা হচ্ছে টাকা। সব হওয়ার জন্য কোনটার সহায়তা দরকার? টাকা। সুতরাং এখানে এগুলো হচ্ছে করণ কারক। দেখুন তো এই ঝামেলাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা থাকলে একটু কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট থেকে দেখে সেখান থেকে আমি উত্তর করে ফেলতে পারবো। আমি তারপরে কিছু ব্যতিক্রম উদাহরণ দিব, যে উদাহরণগুলো দেখলে সহজে বোঝা যায় না যে এটা কি করণ কারক হবে কিনা। আচ্ছা, আশা করছি কারো সমস্যা নেই। আমরা পরবর্তীতে আরো উদাহরণ দিই করণ কারকের। অল্প সুখে কাতর আর অধিক শোকে কি হয়? পাথর হয়, তাই তো? আচ্ছা, এই যে শোক অল্প সুখে কাতর হয়, অধিক সুখে হয় পাথর। তাহলে এই যে কাতর হচ্ছে, এই কাতর হওয়ার উপায়টা কি, বা কাতর হওয়ার মাধ্যমটা কি? শোক, মানে শোকের মাধ্যমে সে কাতর হয়ে যাচ্ছে। পাথর হচ্ছে, পাথরটা কিসের মাধ্যমে হচ্ছে? শোকের মাধ্যমে হচ্ছে। তাহলে এখানে এগুলো কি? মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জন্য অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর, এই যে শোক শব্দটা দেখতে পাচ্ছেন এগুলো মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য এগুলো করণ কারক। এবং দেখেন, সুখে এখানে এ বিভক্তি, এখানে কি? এ বিভক্তি। সুতরাং এটা হচ্ছে কি? করণে সপ্তমী। করণে কি? সপ্তমী। এরকম ব্যতিক্রম আরো উদাহরণ আছে, যেমন নিজের চেষ্টায় বড় হও। আমরা তো দেখি যে বিগত সময়েও দেখেছি যে কিভাবে তেলবাজি করে, তাই না? তেলবাজি করে, গুটিবাজি করে বড় হওয়া যায়। সেটা না বলে আমরা যদি বলি যে নিজের চেষ্টায় বড় হও, নিজের চেষ্টায় বড় হও। এই যে চেষ্টাটা, এটা কি? আপনি যে বড় হবেন, আপনার বড় হওয়ার মাধ্যমটা কি, বা আপনার বড় হচ্ছেন সেটার জন্য সহায়ক জিনিসটা কি? চেষ্টা। সুতরাং এই যে নিজের চেষ্টায় বড় হও, এটা কিন্তু করণ কারক, এবং অন্তস্থ অটা হচ্ছে সপ্তমী, তাহলে এটা সপ্তমী, করণে সপ্তমী। আরেকটা বলি, যেমন নিজের
পায়ে দাঁড়াও। কার পায়ে দাঁড়াবেন? নিজের পায়ে দাঁড়াবেন। তাহলে আপনি যে দাঁড়াবেন, আপনার দাঁড়ানোর সহায়ক জিনিসটা কি? আপনি যে দাঁড়াবেন, সে দাঁড়ানোর মাধ্যমটা কি? আপনি কিসের দ্বারা দাঁড়াবেন? পা দ্বারা। তাহলে পাটা কি? মাধ্যম। আর যদি মাধ্যম হয় তাহলে এটা কি হবে? করণ কারক। এবং এ বিভক্তি আছে এখানে, এটা হচ্ছে সপ্তমী, করণে সপ্তমী। ঝামেলা আছে কোনো ঝামেলা আছে কিনা একটু জানাবেন। আপনারা যদি জানান তাহলে এটা খুব ভালো হয়, কারণ হচ্ছে আপনার কোনোটা বুঝতে অসুবিধা হলে সেটা নিয়ে আবার আলোচনা করা যায়। দেখুন আমি আরেকটা উদাহরণ দিই। যেমন ধরেন অহংকারে পতন ঘটে, অথবা অহংকার পতনের মূল। আমরা তো এগুলো ব্যবহার করি, তাই না? অহংকার পতনের মূল, অথবা অহংকারে পতন ঘটে। এই যে অহংকারটা দেখতে পাচ্ছেন, এই যে পতন, এই পতনের পিছনে কারণটা কি? পতনের পিছনে কারণটা কি? অহংকার। তাহলে এইটার মাধ্যম বা উপায়টা কি? পতনের অহংকার। সুতরাং এটা হচ্ছে করণ কারক এবং এটা করণে শূন্য, এবং এটা কি? করণে শূন্য। আমি যদি বলি ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর সেজেছে অথবা সাজানো হয়েছে আর কি। তো এই যে ফুলে ফুলে, কি দ্বারা ঘর সেজেছে? ঘরটা কি দ্বারা সাজানো হয়েছে? কি দিয়ে সাজানো হয়েছে? ফুল দিয়ে। সুতরাং ফুলে ফুলে এগুলো হচ্ছে করণে সপ্তমী, করণে সপ্তমী। দেখুন তো করণ কারকে ঝামেলা আছে কিনা। যদি করণ কারকে ঝামেলা না থাকে তাহলে আমরা অপাদানে আগাইতে পারি। করণ কারকে যদি কারো ঝামেলা না থাকে তাহলে আমরা পরবর্তীটা আগাইতে পারি। আচ্ছা, লাস্ট আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই। যেমন ধরেন আমি যদি বলি ব্যবহারেই বংশের পরিচয়, ব্যবহারেই কি? বংশের পরিচয়। কিসের দ্বারা বংশের পরিচয়? ব্যবহারে বংশের পরিচয়। সবসময় যে খালি যন্ত্রপাতি থাকবে তাই না। যেমন আমি যদি বলি কলম দিয়ে লেখি, তাহলে কলমটা কিনা বোঝাই যাচ্ছে যে এটা যন্ত্রপাতি, তাই না? লাঙ্গল দিয়ে হাল চাষ করা বোঝাই যাচ্ছে, হাত দিয়ে লেখা বোঝাই যাচ্ছে যে যন্ত্রপাতি। কিন্তু এগুলো কি বোঝা যায়? বোঝা যায় না। দেখুন ব্যবহারে কি? বংশের পরিচয়। আপনার যে বংশের পরিচয় সেটা কিসের দ্বারা প্রমাণ হয়? কিসের দ্বারা, কি উপায়ে প্রমাণ হয়? ব্যবহার দ্বারা প্রমাণ হয়। সুতরাং এই ব্যবহারটা যন্ত্রপাতি, সরাসরি কোনো যন্ত্রপাতি না হইলেও করণ কারক। কেন? কারণ আপনার বংশের পরিচয়টা যার মাধ্যমে প্রকাশ পাচ্ছে সেই হচ্ছে কি? করণ। তাহলে ব্যবহারে বংশের পরিচয়, এটা হচ্ছে করণে সপ্তমী। আশা করছি যে আপনারা করণ কারকটা মোটামুটি বুঝতে পেরেছেন, এবং একটা ঝামেলা ছিল টাকা এবং অর্থ, সেই ঝামেলা আমরা মিটিয়ে ফেলেছি। এখন আসেন আরেকটা জিনিস দেখাই, জল। জল দেখিয়ে তারপরে আমরা হচ্ছে এতে যাব, কি বলে, অপাদানে যাব। জলের ব্যাপারটা আমরা একটু দেখি। 30 বছর ভিজায় রেখেছি, সেই কবর কবিতার, তাই না? রেখেছি 2 নয়নের জলে, 2 নয়নের জলে। এই যে জল। আচ্ছা, কপুল ভাসিয়া গেল নয়নের জলে, এই জলে। আরেকটা তো বলেছিলাম যে পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। আরেকটা বলছিলাম কি? জল পরে পাতা নড়ে। এইগুলো আমরা গত ক্লাসে পড়েছি, পাতা নড়ে। এখন যেহেতু জল, এই জন্য জলের সাথে মিলিয়ে আমরা একটু দিলাম। জল নামছে, পাতা নড়ছে, জল পড়ছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এই কবিতাটা যারা পড়েছেন, আপনারা সবাই জানেন, দাদা তার নাতিকে বলছিল যে ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। অর্থাৎ
কোমরটাকে সে ভিজিয়ে রেখেছে। এই যে ভিজিয়ে রাখলো, এই ভিজিয়ে রেখেছে কিসের দ্বারা? চোখের জল দ্বারা। সুতরাং এইখানে চোখের জলটা কি হবে? চোখের জলটা হচ্ছে মাধ্যম। মাধ্যম, এই চোখের জলের দ্বারা সে হচ্ছে ভিজিয়ে রেখেছে। সুতরাং এটা হচ্ছে করণকারক। এটা কি? করণকারক। তারপর দেখেন, কপুল ভাসিয়া গেল নয়নের জলে। এই কপুল মানে কিন্তু কপাল না, হ্যাঁ, নয়নের জলে কিন্তু কপাল ভাসে না। কেন? কপাল ভাসবে কিভাবে? চোখের পানি তো নিচের দিকে আসে, উল্টা দিকে যায় না। কাউকে যদি ধরে উল্টিয়ে রাখা হয়, তারপর সে যদি কান্না করে, তাহলে চোখের পানি উল্টা দিকে পড়লে কপাল ভিজতে পারে, তাই না? কিন্তু এছাড়া এই কপুল অর্থ হচ্ছে কি? গাল। চোখের জলে কি ভিজে বা কি ভেসে যায়? গাল। তাহলে কপুল ভাসিয়া গেল নয়নের জলে। আপনার গালটা ভিজে গেল, কি দিয়ে ভিজে গেল বা কি দিয়ে ভেসে গেল? চোখের জল দ্বারা ভিজে গেল বা ভেসে গেল। সুতরাং এটা মাধ্যম বা করণ। মাধ্যম বা করণ। তারপর দেখুন, পাহাড়ে ঢাল বেয়ে জল নামছে। কে নামতেছে? কে নামতেছে? নামার কাজটা কে করতেছে? জল। সুতরাং এখানে হচ্ছে জল হচ্ছে কর্তা। জল কি? কর্তা। কে পড়ে? পড়ার কাজটা কি করতেছে? জল। তাহলে জল হচ্ছে কর্তা। অনেক বই কর্ম দেওয়া আছে, আমরা কর্ম দেব না। পাতা নড়ে, কে নড়তেছে? নড়ার কাজটা সরাসরি পাতা নিজেই করতেছে। সুতরাং এখানে সে হচ্ছে কর্তা। আশা করি জলের যে ঝামেলা ছিল সেটাও আপনাদের এখন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে অপাদানে যেতে পারি। আমরা তাহলে অপাদানে যেতে পারি। অপাদান কারক। অপাদান কারকটা কি? অপাদান কারক হচ্ছে এমন একটা কারক যে কারকটা ক্রিয়া এবং কর্তার মধ্যে কিছু জিনিসের সম্পর্ক বোঝায়। কি কি সম্পর্ক বোঝায়? সেই সম্পর্কগুলোই হচ্ছে অপাদান। যেমন ধরেন, আমি যদি বলি অপাদান কারক কোনো কিছু থেকে শুরু বোঝাবে, শুরু বোঝাবে, জন্ম বোঝাবে, জন্ম বোঝাবে, রক্ষা বোঝাবে, কোনো কিছু থেকে বিচ্যুতি বোঝাবে, বিচ্যুতি বোঝাবে, তুলনা বোঝাবে, তুলনা বোঝাবে, পালানো বোঝাবে, ভয় পাওয়া বোঝাবে। রক্ষা তো দিলাম, বিচ্যুতি দিয়েছি, তুলনা, পালানো, ভয়। হ্যাঁ, এই কয়েকটা মনে রাখেন। হ্যাঁ, বিরত থাকা, বিরত থাকা, গৃহীত হওয়া, গৃহীত হওয়া আর রক্ষিত হওয়া একই জিনিস প্রায়। গৃহীত হওয়া, ঠিক আছে, দূর হওয়া বা দূরীভূত হওয়া, দূর হওয়া, এই কয়টা জিনিস বুঝাবে। ক্রিয়ার সাথে, ক্রিয়ার সাথে যদি কর্তার এই ধরনের সম্পর্ক থাকে, ক্রিয়ার সাথে নামপদের সাথে যদি কর্তা নামপদের সাথে যদি ক্রিয়াপদের এই ধরনের সম্পর্ক থাকে, যে শুরু বুঝাবে। যেমন শুক্রবার থেকে ক্লাস শুরু হবে, শুক্রবার থেকে ক্লাস শুরু হবে। তবে এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি, অপাদান কারকে পঞ্চমী বিভক্তিটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। পঞ্চমী বিভক্তিটা কি হয়? সবচেয়ে বেশি মানে ব্যবহৃত হয় আর কি। এবং এখানে কি হবে? বিয়োগ হবে। বিয়োগ, অপাদান কারকে কি হবে? মাইনাস হবে, বিয়োগ হবে। কিসের বিয়োগ হবে? আমরা একটু সেটা উদাহরণের সাথে দেখি যে কিসের বিয়োগ হয়। যেমন ধরেন, আমি বললাম কি, ঢাকা হতে রাজশাহী, ঢাকা হতে রাজশাহী গাড়ি ছেড়েছে, মানে রাজশাহীর উদ্দেশ্যে আর কি। হ্যাঁ, রাজশাহীর উদ্দেশ্যে, ঢাকা হতে রাজশাহীর উদ্দেশ্যে গাড়ি ছেড়েছে। তাহলে আপনি দেখেন, ঢাকা হতে রাজশাহীর উদ্দেশ্যে গাড়ি ছেড়েছে, এখানে মাইনাসটা হয়েছে কোথায়? মাইনাসটা হলো কোথায়? ঢাকা।
গাড়িটা ঢাকা ছিল, তো ঢাকা কি হয়েছে, ঢাকা থেকে বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে গাড়িটা যখন রাজশাহী পৌঁছাবে তখন এখানে গিয়ে কি হবে, যোগ হবে, তাই না? মানে হচ্ছে ঢাকা ধরেন 3টা গাড়ি ছিল, 3টা গাড়ি থেকে একটা চলে গেল, ঢাকা আছে কয়টা গাড়ি, 2টা গাড়ি। রাজশাহীতে গাড়ি ছিল 2টা, তার মধ্যে একটা গাড়ি গিয়ে যোগ হইলো, হয়ে গেল কয়টা, 3টা। তার মানে যেখানে গিয়ে যুক্ত হইলো এইটা হচ্ছে স্থান অধিকরণ, এটা কি অধিকরণ। আর যেখান থেকে বিয়োগ হইলো ঢাকা হতে বিয়োগ হয়েছে, সুতরাং এই ঢাকাটা হচ্ছে কি অপাদান কারক। তাহলে বুঝতে হবে এরকম যদি কারকের লাইন দেয় যে ঢাকা হতে রাজশাহীর উদ্দেশ্যে গাড়ি ছেড়েছে, তাহলে আপনি যদি এই রাজশাহীর নিচে দাগ দেওয়া থাকে তাহলে আপনার বুঝতে হবে এই রাজশাহীটা হচ্ছে কি অধিকরণ কারক। আর যদি ঢাকার নিচে টান দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে অপাদান কারক, কারণ ঢাকা থেকে মাইনাস হলো, রাজশাহীতে গিয়ে প্লাস হবে, রাজশাহীতে গিয়ে প্লাস হবে। সুতরাং এই ঢাকাটা হচ্ছে অপাদান আর এই রাজশাহীটা হচ্ছে অধিকরণ। স্টেশন হতে ট্রেন ছেড়েছে, স্টেশন হতে গাড়ি ছাড়লো। তাহলে আপনি দেখেন তো স্টেশন হতে গাড়িটা ছাড়লো, স্টেশন থেকে গিয়ে গাড়িটা মাইনাস হয়ে গেল না, স্টেশন থেকে গাড়িটা মাইনাস হয়ে গেল। সুতরাং এরকম যদি মাইনাস হয়ে যায় তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে কি অপাদান কারক, মাইনাস হয়ে গেলেই অপাদান কারক। এখন এই যে মাইনাসটা হয়, এই মাইনাসটা কিন্তু বিভিন্ন কিছু হতে পারে, শুধু স্থানের ক্ষেত্রে মাইনাস হবে এমন না, স্থানের ক্ষেত্রে মাইনাস শুধু এমন না। আসেন দেখাই, আমি বললাম কি গাছ হতে পাতা পড়ে। আচ্ছা, গাছ থেকে যে পাতাটা পড়লো, গাছে অনেকগুলো পাতা ছিল না, একটা পাতা শুকিয়ে গেছে, তো গাছ থেকে পাতাটা পড়ে গেল। সুতরাং এই যে গাছ হতে এটা কি মাইনাস হইল না, এটা কি বিয়োগ হইল না, মাইনাস হয়েছে। সুতরাং এটা কিন্তু বিচ্যুতিও, এটা কি আবার বিচ্যুতিও হলো। সুতরাং এটা হচ্ছে অপাদান কারক, এটা অপাদান কারক এবং অপাদানে কি, অপাদানে পঞ্চমী। এখন আসেন আরেকটা কনফিউশন আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যদি বলা হয় বৃষ্টি পড়ে বা বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে। আরেকটা হচ্ছে কি আকাশ হতে বৃষ্টি পড়ছে। আরেকটা লাইন আমি দিলাম মুষলধারে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, 3টা লাইন দিলাম। এই 3টার মধ্যে কোন বৃষ্টি কোন কারক বলুন তো, এটা কোন কারক, এই বৃষ্টি কোন কারক, এই বৃষ্টি কোন কারক, একটু আপনারা উত্তর করুন দেখি আপনাদের ধারণাটা কেমন আর আমাদের উত্তরটা কি আসে বা কি বুঝায়, এটা আমরা একটু আলাদা করব। বলুন কোনটা বৃষ্টি অপাদান, কোনটা কর্তৃকারক, অথবা অন্য কোনো কিছু যদি কারক হয়ে থাকে সেটা বলতে পারেন। আচ্ছা, অনেকেই আমরা বলি না, মনে করি যে যদি ভুল হয়ে যায় তাহলে কি না কি হয়ে যাবে। না, আপনার যেটা জানেন সেটা তো জানেন বলবেন, যেটা জানেন না সেটা উত্তর করবেন। উত্তর করার যে সাহস সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ভুল একটা উত্তর করলেও সেটা কিন্তু স্যার আছে ঠিক করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, বৃষ্টি পড়ছে, এখানে যে পড়ার কাজটা সরাসরি বৃষ্টি নিজেই করতেছে, সুতরাং এইখানে বৃষ্টি হচ্ছে কর্তৃকারক বা কর্তা। আকাশ হতে বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টিটা পড়তেছে কোথা থেকে, আকাশ হতে, এই যে আকাশ এইটা হচ্ছে অপাদান, এটা কি অপাদান, কিন্তু বৃষ্টিটা পড়তেছে সে কিন্তু কর্তা।
মুষলধারে বৃষ্টি পড়ছে, কে পড়তেছে? মুষলধারে পড়ুক আর ধীরে পড়ুক, আস্তে পড়ুক, যাই পড়ুক না কেন, ধীরে ধীরে পড়ুক, টাপুর টুপুর পড়ুক, যাই পড়ুক, সে নিজেই পড়তেছে, সে নিজেই কি কর্তা। এই যে আকাশ হতে বৃষ্টি পড়ছে, এই আকাশটা হচ্ছে এখানে অপাদান কারক, আকাশটা অপাদান কারক। আবার এই আকাশটাই কিন্তু অধিকরণ কারক হয়, কারণ আকাশটা একটা স্থান। আমি যদি বলি আকাশে পাখি উঠছে, আকাশে পাখি উঠছে, তাহলে আপনি দেখেন তো এই যে আকাশে যে পাখি উঠতেছে একটা স্থান বোঝাচ্ছে, আকাশে পাখি উড়ছে, এখানে কি কোনো বিচ্যুতি আছে? কোনো কিছু আছে না। আকাশে পাখি উঠতেছে মানে আকাশের মধ্যে উঠতেছে, এখানে আকাশটা কি একটা স্থান। সুতরাং যদি আকাশটা স্থান হয়ে যায় তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি অধিকরণ কারক, অধিকরণ কারক। আচ্ছা, আসেন অপাদান কারকের আমরা আরো কিছু ব্যতিক্রম উদাহরণ দেখি যেগুলো আমাদের একটু কনফিউশনে ফেলে দেয়। জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল পাই, কোথা থেকে? জমি থেকে। আবার ধরেন জমি থেকে বাড়ি দেখা যায়, জমিতে ফসল ফলে, ঠিক আছে? জমি থেকে ফসল পাই, জমি থেকে বাড়ি দেখা যায়, আর হচ্ছে জমিতে ফসল ফলে। এখানে কোন জমিটা কোন কারক? কোন জমিটা কোন কারক বলুন তো? হ্যাঁ, মুষলধারে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে কর্তৃকারক। বৃষ্টি এখানে নিজেই পড়তেছে, এটা হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, দেখুন জমি থেকে ফসল পাই, ফসলটা আমরা কোথা থেকে পাচ্ছি? জমি থেকে। কিন্তু জমি থেকে যে আমরা ফসলটা পাই, ফসলটা কি জমি থেকে নিয়ে আসি না, বিচ্যুতি ঘটাই না, এটা হচ্ছে অপাদান। এবং এটা কি জন্ম উৎপন্ন, তাই না? রক্ষিত, গৃহীত, এগুলো বোঝায়। আচ্ছা, জমি থেকে বাড়ি দেখা যায়, বাড়িটা দেখা যাচ্ছে কোথা থেকে? জমি থেকে। এখানে কিন্তু কোনো মাইনাস প্লাসের কোনো ব্যাপার নাই, সুতরাং এই জমিটা কিন্তু স্থান, এটা কিন্তু অধিকরণ, এটা কি অধিকরণ। আবার দেখেন জমিতে ফসল ফলে, ফসলটা কোথায় ফলে? আমি কিন্তু বলতেছি না যে জমি থেকে ফসলটা নিয়ে আসতেছি, জমিতে ফসল ফলে, সেই ফলনটা কি জমিতেই আছে, যেহেতু জমিতে আছে, সুতরাং এই যে জমিতে ফসল ফলে এটাও কিন্তু অধিকরণ, এটাও কি অধিকরণ। কিন্তু জমি থেকে ফসল পাই বা জমি থেকে ফসল তুলি, এইগুলো কিন্তু বিচ্যুতি, মাইনাস, সুতরাং অপাদান। তাহলে জমি থেকে ফসল পাই অপাদান, জমি থেকে বাড়ি দেখা যায়, জমিতে ফসল ফলে, এগুলো হচ্ছে অধিকরণ কারক, এগুলো অধিকরণ কারক। এরকম আরো একই রকম উদাহরণ আপনাদেরকে দেই। যেমন ধরেন টাকা দিয়ে দেখালাম না, টাকা দিয়ে এখন তিনটা উদাহরণ দেই। একটা উদাহরণ তো আপনারা সবাই পারবেন, টাকায় টাকা আনে, এটা আগেই বলেছিলাম কর্তৃকারক, টাকায় টাকা আনে। আরেকটা দিলাম কি, টাকায় সব হয়, টাকায় কি হয়? সব হয়। এখন দিলাম টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়। এই যে দেখেন টাকা কি করে? টাকা আনে, আনার কাজটা টাকা নিজেই করতেছে, টাকা এখানে কর্তা, টাকা কি কর্তা। টাকায় সব হয় মানে কিসের দ্বারা সব হয়? টাকার দ্বারা সব হয়। তাহলে এখানে সে কি উপাদান বা উপকরণ, করণ কারক। তারপরে দেখেন টাকায় টাকা হয়, এখানে কি বোঝাচ্ছে? গচ্ছিত, রক্ষিত, একটা জিনিস থেকে আরেকটা জিনিস উৎপন্ন হওয়া, এটা এখানে কি হয়ে যাবে? ব্যতিক্রম। সুতরাং হ্যাঁ, সুতরাং এই যে টাকায় টাকা হয়, এটা হচ্ছে অপাদান কারক, এটা হচ্ছে অপাদান, এটা করণ, এটা কর্তা। এরকম আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। তিলে তেল হয়, তিলে তেল আছে, তিলে তেল আছে, আর তিলে কি হয়? তেল হয়।
তাহলে আপনি দেখেন এই যে তিলে যে তেল হয়, এখানে কি তিল থেকে কোনো কিছু উৎপন্ন হওয়া বোঝাচ্ছে, কোনো কিছু উৎপন্ন হওয়া বোঝাচ্ছে। তা আর এখানে তিলে তেল আছে মানে কি তেলটা কোথায় আছে, তিলে আছে, তার মানে এখানে কি স্থান বোঝাচ্ছে আর এখানে উৎপন্ন হওয়া বোঝাচ্ছে। সুতরাং এটা হচ্ছে অপাদান কারক, এটা কি অপাদান, আর এটা হচ্ছে অধিকরণ। এবং অধিকরণ সপ্তমী হবে কারণ এখানে এ বিভক্তি, এটা হচ্ছে কি সপ্তমী বিভক্তি হয়। ঠিক আছে, হ্যাঁ তিলে তেল হয় অপাদান, তিলে তেল হয়, এটা হচ্ছে কি অপাদান। আচ্ছা, দেখেন জলে বাষ্প হয়, জলে বাষ্প হয়। আবার ধরেন বললাম কি সাদা মেঘে বৃষ্টি হয় না, পাপে বিরত হও, পাপে বিরত হও। তারপরে কি যেখানে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। তাহলে এই যে দেখেন বিরত হওয়া, পাপে বিরত হওয়া, যেখানে বাঘের ভয়, তারপর হচ্ছে কি সাদা মেঘে বৃষ্টি হয় না, তারপর হচ্ছে কি জলে বাষ্প হয়। তাহলে এই যে হওয়া উৎপন্ন, উৎপন্ন বোঝায়, এখানে কি উৎপত্তি বা উৎপন্ন কোনো কিছু। তারপরে দেখেন কি বলে এটাকে, এই যে পাপে বিরত হওয়া, বিরত থাকা, তারপর যেখানে বাঘের ভয়, এখানে কি ভয় আছে। তারপরে হচ্ছে কি রবীন্দ্রনাথ, স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না, এই যে পালানো। তারপর হচ্ছে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, হ্যাঁ তর্কে বিরত হও। এই যে শব্দগুলো, এই সবগুলো হচ্ছে কি হয়, অপাদান হয়। অপাদানের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন তো? অপাদানের কনসেপ্ট কি আপনাদের ক্লিয়ার? যদি কনসেপ্ট ক্লিয়ার হন তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি, আমরা আরো কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি যদি কনসেপ্ট আপনারা ক্লিয়ার হন। যেমন ধরেন পরাজয়ে ডরে না বীর, পরাজয়ে ডরে না বীর, মানে বীর কোনোদিন পরাজয়কে কি করে না, ভয় পায় না, ভয় পায় না। তাহলে এই যে ভয় পাওয়াটা, এটা কি অপাদান কারক। আচ্ছা, ছাদে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, ছাদ হতে চাঁদ দেখা যায়। আচ্ছা, এখানে ছাদে, এখানে ছাদ থেকে, এখানেও ছাদ হতে চাঁদ দেখা যায়। কোনটা কোন কারক? এখানে যে তিনটা দিয়েছি এই তিনটার মধ্যে কোনটা কোন কারক এটা বলুন তো? এই তিনটার মধ্যে কোনটা কোন কারক? এখানে যে তিনটা বাক্য দিয়েছি, তিনটা ছাদের মধ্যে কোন ছাদের পরিচয় কি? আচ্ছা আমি বলি, ছাদে পানি পড়ে, পানিটা যে পড়তেছে এটা কোথায় পড়তেছে? ধরেন পানিটা যে কোনো জায়গা থেকে পড়তেছে, পানিটা যে কোনো জায়গা থেকে ছাদে পড়তেছে। ছাদটা কি একটা জায়গা না, স্থান না? তাহলে পানিটা যখন উপর থেকে নিচে পড়তেছে, বিচ্যুতি হইতেছে অন্য কোনো জায়গা থেকে, তাই না? বিচ্যুতিটা অন্য কোনো জায়গা থেকে হচ্ছে, হয় আকাশ থেকে পানি পড়তেছে বৃষ্টির মাধ্যমে, অথবা ছাদের উপরে অন্য কোনো কিছু আছে একটা পানি সেখান থেকে পড়তেছে। কিন্তু পানিটা পড়তেছে আলটিমেটলি কোথায় যুক্ত হচ্ছে? ছাদে। তাহলে এই যে ছাদ, এটা কিন্তু কি হবে? অধিকরণ। কিন্তু ছাদ থেকে পানি পড়ে, এখন আগে তো পানিটা উপর থেকে ছাদে পড়তেছিল, এখন এই ছাদ থেকেই পানিটা কোথায় পড়তেছে? নিচে পড়তেছে।
তাহলে ছাদ থেকে কি বিচ্যুতি ঘটতেছে, তাহলে ছাদ থেকে যদি পানিটার বিচ্যুতি ঘটে তাহলে সেটা কি হয়ে যাবে, অপাদান। আবার দেখেন ছাদ হতে চাঁদ দেখা যায়, আমি ছাদে বসে থেকে চাঁদ দেখতে পাচ্ছি, এইখানে এটা হচ্ছে একটা স্থান, এটা কি হবে, অধিকরণ। এবং হতে আছে এখানে, এই জন্য অধিকরণে পঞ্চমী। এটা কি আছে এখানে, ছাদে পানি পড়ে, এ বিভক্তি আছে, এটা হবে অধিকরণে সপ্তমী। আর ছাদ থেকে পানি পড়ে, এটা হচ্ছে কি, হ্যাঁ হতে থেকে যে, তাহলে এটা হচ্ছে অপদানে পঞ্চমী। কনসেপ্টটা আশা করি ক্লিয়ার, আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার। এরকম ঝামেলার যত উদাহরণ আছে, আমাদের যখন সম্প্রদান, সম্বন্ধ এবং অধিকরণ, এই বাকি তিনটা কারক যখন আমরা শেষ করব, তারপরে আমরা আর একটা ক্লাস নিব শুধুমাত্র এরকম কনফিউজিং যে ব্যাপারগুলো আছে, শুধু কারকের একই টাইপের যে ব্যাপারগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নিব। তাহলে কারক থেকে আপনাদের টোটালি কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এবং কারক যেহেতু একটা বড় অধ্যায়, সেজন্য আমি এটা 3টা পার্টে নিচ্ছি। 3টা পার্টে নেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এই কারক থেকে আমরা প্রশ্ন সমাধান করব। কারণ কারক খুবই গুরুত্বপূর্ণ। আপনার বিসিএস পরীক্ষা বলেন, যে কোনো চাকরি পরীক্ষা বলেন, কারকটাতে আমি চাই যে 1 নম্বর বা 2 নম্বর যাই আসুক না কেন আপনারা যাতে সেটা পারেন। সেজন্য কারকটা আমি খুব ভালো করে সময় নিয়েই আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। আপনারা একটু লাইভ ক্লাসগুলো যদি শেয়ার করে দেন তাহলে এটা খুবই ভালো হয়। শেয়ার কম হচ্ছে কিন্তু আমার শেয়ার কম হচ্ছে, আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, অথবা আপনাদের যদি কোনো স্টাডি গ্রুপ থাকে সেখানে শেয়ার করতে পারেন। আপনার পরিচিত যারা চাকরি প্রত্যাশী আছে তাদের সাথে আপনারা, যাদের একটু কারকের সমস্যা আছে, আপনারা তাদেরকে মেনশন করতে পারেন, তারা এখান থেকে ক্লাসটা দেখতে পারলো। তাছাড়া আমাদের বাংলা নিকেতনের যে কার্যক্রমগুলো এগুলো তারা জানতে পারলো। আমরা পরবর্তী ক্লাস আপনাদের কালকেই নেব একটা ক্লাস। কালকে কোন বিষয়ে ক্লাস হবে সেটা আমি আগে থেকেই ঘোষণা করে দেব। আর আমাদের পেইড এক্সাম বেসে আজকে 5 নম্বর পরীক্ষা চলছে 9টা থেকে। আপনারা এখনও চাইলে ভর্তি হতে পারেন। আমি এটা একেবারেই মার্কেটিং কম করেছি, মাঝখানে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার কোনো ব্যাচের মার্কেটিংও করি নাই, ফ্রি কোনো ক্লাসও কার্যক্রম কিছুই করতে পারি নাই। তবে শীঘ্রই আমার এক্সাম বেস 2 আসবে, এক্সাম বেস 2, কারণ সামনে অনেকগুলো সার্কুলার হবে। তো সেই সার্কুলারগুলোকে কেন্দ্র করে আমরা পরীক্ষাগুলো আরও নেওয়ার চেষ্টা করব এবং কয়েকটা ব্যাচ থাকবে পরীক্ষার। এর মধ্যে 2022 সাল ভিত্তিক যে ব্যাংকের পরীক্ষা হবে, সেই ব্যাংকেরও আমরা একটা এক্সাম বেস করতে পারি কিনা সেটা দেখব। আর বাংলা ফুল কোর্সের কথা তো আগেও থেকে বলে আসতেছি, ইনশাল্লাহ আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নিকেতনের সাথেই থাকবেন এবং আমাদের লাইভ কার্যক্রমগুলো বেশি বেশি ছড়িয়ে দিন। বাংলা নিকেতনকে আপনার প্রিয়জনের নিকট বা আপনার পরিচিত চাকরি প্রার্থীর কাছে পরিচয় করিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।